নমস্কার বন্ধুরা, আমি মৃদুলা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে সকালবেলা তো আমি আমার নোংরা রান্নাঘর, যে অগোছালো রান্নাঘর, সেটা থেকেই শুরু করলাম। সকালবেলা প্রত্যেক দিন আমার রান্নাঘর ঠিক এইরকম অগোছালোই থাকে। মানে রাত্রেবেলা যে যেরকম পারি খেয়ে দিয়ে নিয়ে রান্নাঘরটা এরকমই অগোছালো করে রেখে শুয়ে পড়ি। কি বলুন তো, ওই প্রত্যেক দিন রান্নাঘর মুছে গিয়ে শুতে গেলে অনেকটা রাত হয়ে যাবে। আর সেই রকম সেই ধৈর্য আর থাকে না, মানসিকতাও থাকে না। যেহেতু সেই পার্লার থেকে এসে কোনো রকমে খাবার দাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ি। ওই যে আগেই বলেছি, আমি খুব ক্লান্ত থাকি রাতের বেলায়। তখন আর ইচ্ছা করে না যে রান্নাঘরের সব কাজকর্ম সেরে বাসনকোসন মেজে ঘষে একদম পরিষ্কার করে রাখবো। তাই প্রত্যেক দিন আমার রান্নাঘরটা এরকমই নোংরা থাকে। আমি জানি যে রান্নাঘর নাকি এরকম নোংরা করে রাখতে নেই। অনেকেই বলেন এই কথাটা, যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি রান্নাঘর দেখতে নেই আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখতে হয়, সেটা সংসারের জন্য খুব মঙ্গলজনক। কিন্তু কি করব বলুন তো, সেই সংসারের মঙ্গলের কথা চিন্তা করে নিয়ে যদি আমার এই বাসনকোসন রান্নাঘর সব পরিষ্কার করতে হয়, শুতে শুতে আমার রাত 1টা-1:30 বেজে যাবে। কেননা আমি রাত্রেবেলা 9টা-10টা নাগাদ আসি, 9টা নাগাদ বাড়িতে খেতে খেতে 10টা, 10:30 কি 11টা বেজে যায়। এবার 11টা বাজে শুতে, তারপরে যদি আবার রান্নাঘর বাসনকোসন মেজে গিয়ে শুতে হয়, তার মানে আপনারা চিন্তা করুন কটায় আমাকে শুতে হবে। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে আর স্কুলে পাঠাতে পারবো না, তখন ঘুম ভাঙবে না। তো কথা বলতে বলতে আমার রান্নাঘর পরিষ্কার করে আমি চাটাও বসিয়ে দিলাম, কারণ তাতেদের চা তো দিতে হবে। চাটা বসিয়ে দিয়ে আমি ঘর বারান্দাগুলো একটু মুছে নিচ্ছি। এই ঘর মোছাটা আমার আমি রোজ ঘর মুছি, ঘর বারান্দা আর কি মুছি। যেদিন হয়তো আমার হাতে সময় থাকে সেদিন আমি নিজে মুছে নিই, আর যেদিন হয়তো সময় থাকে না সেদিন দিয়াকে বলে একটু মুছে নিই। আজকে সময় রয়েছে বলতে রবিবার, স্কুলে মেয়েকে পাঠানো নেই, তাহলে সব কাজগুলো আমি সকাল সকাল ঝটফট করে ফেলতে পারি। আর যদি মেয়েকে স্কুলে পাঠানো থাকে না, তাহলে পরে আমার সব কাজ লেট হয়ে যায়। আমি টাইম মতন ঠিক কাজ গুছিয়ে উঠতে পারি না। তো আমি এইগুলো করে নিয়ে চাটা তাদেরদের দিয়ে এবার একটু গরম জল খেতে বসেছি। এইটুকু টাইম বসে আমার একটু খাওয়ার রেস্টের টাইম, আমি একটু ঠান্ডা মাথায় বসে বসে গরম জলটা খাই। প্রত্যেক দিনই খাই এটা। অনেকটাই ওজন বেড়ে যাচ্ছে, এখন আমার চিন্তায় পড়ে যাচ্ছি যে কি করে ওজনটা কমাবো। একটা সময় আমার প্রচুর ওজন ছিল, সেই ওজনটা আমি কমিয়ে রোগা হয়ে গেছিলাম। প্রচুর ওজন বলতে আমার প্রায় 95 কেজি ওজন হয়ে গেছিলো আমার মেয়ে হওয়ার পরে। সেটা আমি ডায়েট করে এক্সারসাইজ করে মোটামুটি ওটা 58 কেজিতে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন আর সেই ধৈর্যটা হয় না। তখন যেন সেই একটা এনার্জি ছিলই আলাদা। তখনকার সময় বলতে আজ থেকে আমার মেয়ে 6 বছর বয়স হয়ে গেল। ঠিক 4 বছর আগেকার কথা বলছি। 4 বছর আগে থেকে আমি শুরু করেছিলাম, মেয়ে 2 বছর হওয়ার পরে ডায়েটটা আর কি শুরু করেছিলাম। তো ভালোই বেশ রোগা হয়ে গেছিলাম। তবে রোগা হলে দেখতে খারাপ লাগে। এখন মোটা হলে অনেকেই বলছে যে দেখতে সুন্দর লাগে, কিন্তু কি বলুন তো, ওই জামা কাপড় পরে শান্তি পাওয়া যায় না। তারপরে নিজেকেও কেমন একটা মোটা মোটা মনে হয়, যেটা আমার এখন খুব খারাপ লাগছে, অনেকটাই মোটা হয়ে গেছি। তো যাই হোক, মোটা হয়ে গেছি, আবার রোগা হতে হবে। মন থেকে একটু সব ঠিক করলে পরে, ডায়েটটা ঠিক করলে পরে আবার হওয়া যাবে, অসুবিধা নেই। তো সকালবেলা আজকে পাউরুটি রেখেছি। আমাদের বাড়ির কাছে আসে, আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাড়ির পাশে এসে পাউরুটি বিক্রি করে। তো ওখান থেকে 4-5টা আর কি কোয়াটার পাউরুটি কিনেছি ডিম টোস্ট করব বলে। তো আজকে সকালে ব্রেকফাস্ট হবে আমাদের ডিম টোস্ট। তার জন্য আমি ডিমটা নিয়ে এসেছি, বাবার জন্য লাড্ডু রেখেছি আর মিষ্টি কোয়াটার পাউরুটি নিয়েছি। বাবা তো আর ডিম টোস্ট খাবে না, তা আমি, সোনার বাবা আর ঠাম্মি খাবো। দিয়াও খাবে না বলেছে, ও একটু দুধ চা খেয়ে দোকানে যাবে বলেছে।
তো ঝটফট ডিম টোস্টগুলোও বানিয়ে নিলাম। সোনার বাবাকে বলেছি আজকে ডিম টোস্ট খেয়ে সকালের ব্রেকফাস্টটা করে একবারে দুপুরে রান্না হবে। বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। তা রেডি করে নিয়ে এবার ডিম টোস্টটা পিস পিস করে দিচ্ছি। একটু সস দিয়ে খেলে পরে ভালো লাগে, তবে সসটা আমি ফ্রিজে আছে, সসটা দিয়ে দেবো। সোনা সস দিয়ে খেতে খুব ভালোবাসে, যেহেতু ওর জ্বর মুখ না, জ্বরে কিছু খেতে পাচ্ছে না, আর সেই জন্যই ভাবলাম যে একটু ডিম টোস্ট বানিয়ে দিই যদি খায় একটু। তবে ওর খাওয়া, ও সেই এক টুকরোর বেশি আর খায়নি। তো সবাই ঘরে বসে রয়েছে, আমি ভাবলাম তাহলে ঘরেই চলো গল্প করা যাক আর একটু ডিম টোস্ট খাওয়া যাক। সকালের ব্রেকফাস্টটা বেশ ভালোই হবে। মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা খাওয়া যেতেই পারে, তাই না? প্রত্যেক দিন তো আর খাওয়া হচ্ছে না। তো আমরা বসে সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিলাম। ওই যে সোনার এইটুকু এক টুকরোই খাওয়া, তাছাড়া আর খাওয়া হবে না। ওদিকে দিয়া ডিম টোস্ট খাবে বলে মুখে দিতে গিয়ে মনে পড়েছে যে মা, আজ কালকে তো আমি পুজো করব, অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, মা তারার পুজো। তো সেই জন্য ও খেতে গিয়ে তারপর মনে পড়েছে না, খাওয়া যাবে না। তখন আমরা হেসে ফেলেছি, বলছি যা তুই ভুলে যাচ্ছিলি। তা খেয়ে দিয়ে আমি রান্নার কাছেও চলে এসেছি। এই আমার ইলিশ ভাপা করব, এই যে ইলিশ ভাপা। আর ওদিকে তাঁতি মহাজনের, মানে আমাদের একজন কাপড় নেয় মহাজন, উনি এসেছে, শাড়িগুলো নিয়ে যাচ্ছে। বাড়ি থেকে অনেকে আলো কাপড় নেয় বলেছিলাম না, সেইগুলোই কাপড় নিচ্ছে আর কি। তো রান্না বান্না কমপ্লিট করে আমি এবার স্নান করে চলে এসেছি ছাদে। এটা আমাদের মানে মেশিন ঘরের ছাদ, আমাদের ঘরটা ঘরের সঙ্গে মেশিন ঘরের ছাদটা আর কি অ্যাটাচ করা। আর ওই বারান্দায় যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন না, ওই বস্তাতে সব আমাদের বাড়ির শাড়ি ভর্তি। কী করব, আমাদের বাড়িতে শাড়ি রাখার জায়গা নেই। এই বারান্দা ঘর টর দিয়ে না পুরো জাম, কিছু করার নেই। ওই যে বলি তাঁতের বাড়ি ব্যাঙের বাসা, যতই গুছিয়ে রাখো সেই শাড়িতেই অগোছালো হয়ে থাকে। ঘর বারান্দা দেখে মনে হয় গোছানো নেই, কিন্তু আমার বাড়িতে তো আমাদের কাজের জিনিসটাই তো আগে, কাজ তো লক্ষ্মী, তাই না? আমরা তো এইগুলো তো আর ফেলে দিতে পারি না। তো নিচের ঘরটা মোটামুটি গুছিয়ে রাখি। আগে তো নিচের ঘরেই কাপড় ছিল যখন ওপরে ঘর ছিল না। এখন ওপরে ঘরটা করাতে সব কাপড় ওপরে সব ঘর দিয়ে বারান্দা দিয়ে আর কি জাম হয়ে থাকে, ওপর থেকে আর কি দেয়া নেওয়া করে। আর নিচে শুধু মার করা কাপড়গুলো, সেগুলো ভাঁজ করা হয়, নিচে কিছু শাড়ি রাখা হয়, ওপরে আলমারি আছে সেখানে রাখা হয়। তো এই যে আমাদের শাড়িগুলো সব নিয়ে যাচ্ছে। উনি সেই কত দূর থেকে সাইকেল চালিয়ে এসেছে, শান্তিপুর থেকে এসেছে, আমাদের হবিবপুর আর কি, আমাদের এখানে, এখান থেকে সাইকেলে করেই যাবে। তো খাওয়া দাওয়া মিটে গিয়ে বিকালের দিকে আমি দেখলাম একটা তাল, সেই জন্মাষ্টমীতে শক্ত তাল নিয়ে এসেছিল। সেই শক্ত তালটা আমি রেখে দিয়েছিলাম যে পাকলে পরে তারপরে মাখাবো, তালের ক্ষীর করব আর কি। তো আমি না তাল বাছতে গেলে আমার খুব খুঁতখুত করে মন। আমি বারবার চেক করে দেখি কোনো পোকা আছে নাকি, কোনো খারাপ আছে নাকি। যদি তাল খারাপ হয় আমি খেতে পারবো না। সেই জন্য আমি না বারবার তাকিয়ে তাকিয়ে দেখছি পোকা আছে নাকি। তো তালটা মেখে নিয়ে তালের পুরটা বার করে রেখে দোকানে যাব, এসে তালের ক্ষীর করব। সেই জন্য আমি আবার মেখে রেখে যাচ্ছি। এই তালের এই ঘষা জিনিসটা যে ঘষতে হবে, সেটাই খুব বিরক্তিকর। মানে বহুদিন পরে করতে গেলে পরে হাত টাত ব্যথা হয়ে যায়, খুব বিরক্তি লাগে। এই যে দেখুন আমার মুখ, আমি কিছু ভাল লাগছে না, ব্যাং কতক্ষণ ধরে ঘষেই যাচ্ছি। কী করবো, করতে তো হবেই, তাই না? তো তালটা ঘষে নিয়েছি, অনেকটা পুর বেরিয়েছে, একটা তালের একটা আটি হয়েছে। এই যে এতটা আমাদের জন্য যথেষ্ট। তা মাকে বলেছি আমি আসি, এসে তারপরে করব। তো আমি এই যে চলে এসেছি পার্লারের সব ভিডিও তো দেখানো সম্ভব হয় না, কাজে ব্যস্ত থাকা যায়। তো এখন একটু হাত ফাঁকা হয়েছে, তা আমি আবার নিজের ভিডিওটা একটু তুলে নিলাম। তো আমার পার্লারে এরকমই আমি ব্যস্ত থাকি, হয় সব সময় আমি পার্লারে ভিডিও দেখাতে পারি না। তো ওই কারণে বিকালের ভিডিও আমি দিতেই পারি না, কারণ বিকালে আমি বাড়িতেই থাকি না। তো এবার আমি সব কাজ কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। এসে দেখি মা তালের পুর করতে শুরু করে দিয়েছে আর কি, কমপ্লিট প্রায় হওয়ার মধ্যে। দুধ দিয়ে, তাল দিয়ে, চিনি দিয়ে করেছি। নারকেল দিলে আর ভালো হয়, কিন্তু নারকেল ঘরে ছিল না। তো তালের পুরটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, আমরা খেয়েও ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এই তালের পুর দিয়েই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকে তালের পুর আর রুটি খাওয়া হবে, ব্যাস, টাটা।